পৃথিবীর বেশিরভাগ মানুষই সমুদ্রের পাশে সময় কাটাতে বেশ পছন্দ করে। সমুদ্র সৈকতের প্রকৃতি সবচেয়ে সুন্দর ও শান্তিপূর্ণ স্থানগুলোর মধ্যে একটি। এখান থেকে মনোমুগ্ধকর দৃশ্য, তাজা বাতাস এবং ঢেউয়ের প্রশান্তিদায়ক শব্দ পাওয়া যায়। তাই তো মানুষ বিশ্রাম, বিনোদন ও সমুদ্রের মনোরম সৌন্দর্য উপভোগ করার জন্য সমুদ্র সৈকতে ছুটে আসে। আজ বাংলাদেশের এমন একটি সমুদ্র সৈকত সম্পর্কে জানব, যেখান থেকে একই দিনে আপনি সূর্য উদয় ও সূর্যাস্ত উপভোগ করতে পারবেন। আর সেটি হলো বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত পটুয়াখালী জেলার একটি শহর কুয়াকাটা সমুদ্র সৈকত। পর্যটকদের কাছে এটি সাগরকন্যা হিসেবে পরিচিত। এই কুয়াকাটা ভ্রমণের আগে আপনার কুয়াকাটার ভৌগোলিক অবস্থা এবং এখানকার ভ্রমণ গাইডলাইন সম্পর্কে আপনার জানা থাকতে হবে। অন্যথায় আপনিও এখানকার কিছু অসাধু চক্রের খপ্পরে পড়তে পারেন, হতে পারেন নানা হয়রানির শিকার। তাই আজকের এই ভিডিওতে আমরা কুয়াকাটার ভৌগোলিক অবস্থা, দর্শনীয় স্থান এবং এখানকার ভ্রমণ গাইডলাইন সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা করব কিভাবে আপনি কিছু অসাধু বাইকারের হাত থেকে রক্ষা পাবেন। তাই চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। কুয়াকাটা আসার আগে আপনি এখানকার ভৌগোলিক অবস্থা ও দর্শনীয় স্থান কি কি, কোনটা কোন দিকে, এই ব্যাপারে কোনো ধারণা না থাকলেই মুহূর্তের মধ্যেই আপনি কিছু অসাধু বাইকারের স্ক্যামের শিকার হয়ে যাবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের দৈর্ঘ্য প্রায় 18 কিলোমিটার। তবে মানুষ এখানে জিরো পয়েন্ট জায়গাটিতে গোসল করা ও সাগর উপভোগ করে থাকে। কিন্তু কুয়াকাটাতে শুধু সমুদ্র সৈকতই নয়, এখানে দেখার মতো আরও চোখ ধাঁধানো দর্শনীয় স্থান রয়েছে, যার মধ্যে কয়েকটি রয়েছে জিরো পয়েন্টের পূর্ব দিকে, আবার কয়েকটি রয়েছে পশ্চিম দিকে। প্রথমে আলোচনা করব জিরো পয়েন্টের সর্বপূর্ব দিকে রয়েছে কাউয়ারচর নামের দর্শনীয় স্থানটি। এখানের এক পাশে রয়েছে সমুদ্র, অন্য পাশে ঝাউবন, যা নিমিষেই আপনার মনকে প্রশান্তি করে দেবে। এখানে একটি বিষয় অনেক গুরুত্বপূর্ণ, আর তা হলো কাউয়ারচর এর একদম শেষ প্রান্তকে এখানকার কিছু অসাধু বাইকাররা একটি নতুন নাম দিয়েছে, আর সেটিকে বলা হয় মিনি সুইজারল্যান্ড। এবং এই মিনি সুইজারল্যান্ড যাওয়ার নাম করে আপনার কাছে বেশি টাকা দাবি করে থাকতে পারে। এবার আসা যাক কাউয়ারচরের আগের জায়গাটির নাম হলো রেড ক্র্যাব আইল্যান্ড, অর্থাৎ লাল কাঁকড়ার দ্বীপ। নাম শুনলেই বোঝা যায় এখানে রয়েছে প্রচুর পরিমাণ সামুদ্রিক লাল কাঁকড়া। কাঁকড়াগুলো খুব সুন্দর করে বালুর মধ্যে গর্ত করে তাদের বাসা বানায়, আর মানুষের কোনো আওয়াজ পেলেই খুব দ্রুত তাদের গর্তে লুকিয়ে যায়, যার কারণে এখানে একসাথে অনেক কাঁকড়া দেখার সুযোগ হয় না। রেড ক্র্যাব আইল্যান্ডের একটু আগে রয়েছে গঙ্গাবতী সূর্যোদয় স্পট। এখানে সমুদ্রটি একটু বাঁক টেনেছে, যার দরুন সকালবেলা সমুদ্রের বুক থেকে সূর্যোদয় খুব সুন্দরভাবে দেখা যায়। কুয়াকাটার জিরো পয়েন্ট থেকে সরাসরি এখানে আসতে হলে বাইকে করে সময় লাগে সর্বোচ্চ 15 মিনিট। গঙ্গাবতীর একটু আগে রয়েছে ম্যানগ্রেভ বন। এখানে আসলে আপনি দেখতে পাবেন সমুদ্রের জন্য বড় কোনো বনকে মেরে ফেলে রেখেছে, আবার নতুন নতুন গাছের জন্ম দিচ্ছে। সমুদ্রের পাশে এমন প্রাকৃতিক সৌন্দর্য আর আমি কোথাও দেখিনি। এবার আসা যাক কুয়াকাটার পূর্ব ও উত্তরে রয়েছে মিশ্রিপাড়া। এখানে আসলে আপনি দেখতে পাবেন বৌদ্ধদের একটি টেম্পল এবং রাখাইনদের বিশাল বড় মার্কেট এবং রাখাইনদের হাতে বোনা তাদের কাপড় ও সংস্কৃতি। বলা হয়ে থাকে এই টেম্পলে নাকি রয়েছে এশিয়া মহাদেশের সবচেয়ে বড় বৌদ্ধ মূর্তি, কিন্তু মুসলমানদের সাথে এর কোনো লেনাদেনা নেই, তাই টেম্পলের ভিতরে যাওয়াটা সমীচীন নয়। বাকি মিশ্রিপাড়া যাওয়ার রাস্তা ও তাদের মার্কেট ও তাদের সংস্কৃতি কোনোভাবেই মিস করার মতো নয়। এবার ফিরে আসা যাক কুয়াকাটার জিরো পয়েন্টে। জিরো পয়েন্টের মধ্যে রয়েছে ছোট্ট একটি টেম্পল ও একটি কুয়া। রাখাইন জাতিরা আরাকান থেকে প্রায় 200 বছর আগে এখানে এসে পানি পান করার জন্য একটি কূপ খনন করে। তারপর থেকেই মূলত এই জায়গাটির নাম হয় কুয়াকাটা। এবার আসা যাক জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে। জিরো পয়েন্ট থেকে পশ্চিম দিকে রওনা দিলে প্রথমেই দেখতে পারবেন লেম্বুর চর।
এই জায়গায় আসার পর আপনি দেখতে পারবেন শুটকি পল্লী, ফিশ ফ্রাই মার্কেট এবং একটিও লেবু গাছ নেই এমন একটি বড়সড় বাগান। এখন লেম্বুর চরের মধ্যে ঘোরাঘুরি করার পর লেম্বুর চরের মধ্যে কোনো লেবু বাগানই পেলাম না। এই জায়গার নামকরণ নিয়ে অনেকে অনেক কথা বলে। কেউ কেউ বলে এখানে নাকি অনেকগুলো লেবু গাছ ছিল, আবার কেউ বলে প্রায় 18 কিলোমিটার দূরে নাকি লেবু বাগান এখনো রয়েছে। আবার কেউ বলে এখানকার রাখাইনদের এক রাজার নাম ছিল লেম্বু, যার কারণেই এখানকার জায়গার নামকরণ করা হয়েছে লেম্বুর চর। ঘটনা যাই হোক, এখানে আসার পর আপনি দেখতে পারবেন সামুদ্রিক মাছের শুটকি শুকানো রয়েছে। এরই পাশে ফিশ ফ্রাই মার্কেট থেকে আপনি সামুদ্রিক মাছ ভেজে খেতে পারবেন। তবে একটা মাছ আমার কাছে তাজা মনে হলো না, প্রত্যেকটা মাছ আমি দেখলাম খুবই পচা এবং দামের দিক দিয়ে খেয়াল করলাম আমি খুব দাম। একটা মাছ আমি খেয়েছি টুনা ফিশ, কিন্তু এটার কোনো স্বাদ আমি পাই নাই এবং যে তেল দিয়ে ভাজছে সেই তেলটাও ছিল মনে হচ্ছে আমার কাছে খুব পুরাতন। আর শুটকি শুকানো দেখা ও সস্তায় শুটকি কিনা সবই এখান থেকে করে নিতে পারবেন। লেম্বুর চর থেকে একদম পশ্চিম দিকে রয়েছে 3 নদীর মোহনা। চলতি পথে এক পাশে দেখতে পারবেন সমুদ্র, অন্য পাশে বিশাল ঝাউবন। মোহনা থেকে সামনে সামুদ্রিক কাঁকড়া ও সামুদ্রিক কচ্ছপ রক্ষা করার জন্য এই জায়গাটি থেকে আর সামনে যাওয়ার অনুমতি নেই। তবে চাইলে ঝাউবনের ভিতরে অনেকটা সময় পার করতে পারবেন। সর্বশেষে রয়েছে ফাত্রার চর। ফাত্রার চর মূলত সুন্দরবনের একটি অংশ এবং 3 নদীর মোহনার এই পাশ থেকে এটি দেখা যায়। এই বনের বন্যপ্রাণী সহ সুন্দরবনের গাছপালা দেখতে হলে এই নদী নৌকা দিয়ে পার হয়ে যেতে হবে। ফাত্রার চর ছাড়া সবগুলো জায়গায় আপনি বাইক দিয়ে ঘুরে শেষ করে ফেলতে পারবেন। তবে এখানে সতর্কতা হলো, এক্ষেত্রে বাইকাররা আপনার কাছে 1600 থেকে 1800 টাকা চাইবে। আর যদি আপনি 1000 টাকা অথবা 900 অথবা 800 বললেন তাহলে তারা রাজি হয়ে যাবে। পরে দেখবেন কোনো জায়গায় আপনাকে ঠিকঠাকভাবে না দেখিয়ে আপনাকে ঘুরিয়ে নিয়ে আসবে এবং আপনার কাছ থেকে অতিরিক্ত বেশি টাকা চেয়ে বসবে। পূর্ব থেকে দাম ঠিক করার পরেও বলবে আপনার কোনো বিবেক নেই, আপনি ছোট মন মানসিকতার মানুষ ইত্যাদি বলে আপনাকে হেনস্থা করবে। এজন্য আপনি প্রথম থেকেই খুব সতর্ক হয়ে নেবেন। এদিক গেলে ম্যানগ্রোভ পড়তো এক্সক্লুসিভ এক্সপোর্ট পাওয়া ঠিক আছে। এই গঙ্গাবতী লেকটা আমাদের উপর দিয়ে অবশ্যই তারপরে আর এটা স্পিডে এটাও আমরা যাইবেন না, এটা খাওয়া ওই এটি কিন্তু ভাইয়া আগেই বলে এটা হচ্ছে আমার রেস্টটা, ওই স্পটটাই কিন্তু এর পাশাপাশি আমি বলবো 0 পয়েন্ট থেকে পশ্চিম দিকে দর্শনীয় স্থানগুলো আপনি অটো দিয়ে ঘুরে নেবেন। এতে আপনার খরচ পড়বে মাত্র 100 টাকা। আর পূর্ব দিকে সবগুলো স্পট দেখার জন্য ছোট্ট একটি খাল পেরোতে হয়, তাই বাইকে করে যেতে হলে বাইকারকে কিছু শর্ত দিয়ে যাবেন। যেমন প্রত্যেকটি স্পটে কমপক্ষে 15 থেকে 20 মিনিট করে সময় দিতে হবে এবং চলতি পথে যেখানেই কোনো দর্শনীয় স্থান থাকবে সেখানে নেমে যাবেন, কারণ বাইকাররা যাবে এক রাস্তা দিয়ে, আসবে আরেক রাস্তা দিয়ে। হতে পারে যে স্পটের উপর দিয়ে চলে গেছেন সেটি দ্বিতীয়বার দেখার সুযোগ নাও হতে পারে। এক্ষেত্রে বাইকাররা আপনাকে বলবে যে একদম শেষ প্রান্তে চলে যাবে, তারপর দেখতে দেখতে আসবে, এতে আপনি মোটেও রাজি হবেন না। অথবা বাইকাররা আপনাকে বলতে পারে যে খুব তাড়াতাড়ি চলেন, অন্যথায় জোয়ার এসে পড়বে, আপনি ভালো করে দেখতে পারবেন না ইত্যাদি। আর যেহেতু পূর্ব দিকে 15 থেকে 20 কিলোমিটারের রাস্তা, তাই আমার কাছে 2 জনের ভাড়া 600 থেকে 700 টাকাই বেশি মনে হয়। এছাড়া নৌকা পারাপারের টাকা আপনাকেই দিতে হবে। যেহেতু 15 থেকে 20 কিলোমিটারের দূরত্ব, তাই ভাড়া সেই অনুপাতে দরদাম করে নেবেন। আর বাইকাররা আপনাকে কয় কিলোমিটার ঘোরাবে তা আগে থেকেই আপনি জেনে নেবেন। আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে।